পুলিশ আসামিকে কিভাবে গ্রেপ্তার করবে, গ্রেপ্তারের পদ্ধতি কি, গ্রেপ্তার কত প্রকার ও কী কী, এই বিষয়টা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 46 ধারাতে গ্রেপ্তারের পদ্ধতি বলা হয়েছে এবং অ্যারেস্ট বা গ্রেপ্তার সম্পর্কে বলা আছে। ফৌজদারি কার্যবিধির 46 ধারাতে গ্রেপ্তার বা অ্যারেস্ট সম্পর্কে বলা আছে পুলিশ 3 ভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারেন। 46(1) ধারাতে বলা আছে যে পুলিশ আসামির দেহ স্পর্শ করে গ্রেপ্তার করবেন। 46(2) বলা আছে পুলিশ আসামিকে আটক করে বা অবরোধ করে গ্রেপ্তার করবেন। 46(3) বলা আছে পরোয়ানা মূলে, অর্থাৎ যার বিরুদ্ধে পরোয়ানা নির্দেশিত হয়েছে এমন আসামির ক্ষেত্রে পুলিশ 46(3) ধারাতে গ্রেপ্তারের ক্ষেত্রে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন। সেক্ষেত্রে সে ঘর ভাঙতে পারবেন, দরজা জানলা ভাঙতে পারবেন, সেক্ষেত্রে সে হাতকড়া পরাইতে পারবেন, রশি পরাইতে পারবেন। সেটা শুধুমাত্র পরোয়ানামূলে গ্রেপ্তারকৃত ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে। কিন্তু এই বাকি দুইটা দেখেন, গ্রেপ্তারের ক্ষেত্রে গ্রেপ্তারের যে পদ্ধতি আছে কোথাও কিন্তু হাতকড়া এবং রশির কথা বলা নাই। আমি বুঝাইতে পারছি এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, যে পুলিশ দেখলেই মনে হইতে পারে যে হাতকড়া নিয়ে দৌড়াইতেছে, তারপর হচ্ছে রশি নিয়ে বাইন্দা নিয়ে যাইতেছে, কিন্তু এটা কিন্তু আসলে গ্রেপ্তারের সঠিক পদ্ধতি নয়। গ্রেপ্তারের সঠিক পদ্ধতি হইল 3টা। বলেন, দেহ স্পর্শ করে, তারপর হচ্ছে আটক বা অবরোধ করে, এবং পরোয়ানাপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তারের ক্ষেত্রে যে কোনো পদ্ধতি অবলম্বন করতে পারবে। মাই ডিয়ার, গ্রেপ্তারের পদ্ধতির সময় দেখেন, গ্রেপ্তার বা অ্যারেস্ট এই কথাটা যদি বলতে হয়, এর সাথে কিন্তু ওয়ারেন্ট আর অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট জড়িত না। এই দুইটা যাদের সাথে কাছে আছে তারাই তো হচ্ছে 46 ধারাতে অ্যারেস্ট হয়ে যাবে, তাই না? তো অ্যারেস্ট কী জিনিস যদি বলতে হয় সেক্ষেত্রে বলা যায় যে আইনানুগ আপনার বেআইনিভাবে কোনো অপরাধীকে আইনগতভাবে আইনানুগ হেফাজতে নেওয়া বা আটক রাখাকে আমরা গ্রেপ্তার বলতে পারি। এখন এই আইনানুগ হেফাজত কিন্তু দুইটা, একটা হচ্ছে থানা হাজত আর একটা হলো জেল হাজত। আমি কি বুঝাইতে পারছি কথাটা? যখন পুলিশের কাছে থাকবে, পুলিশ কাস্টডিতে থাকবে, তখন এটার নাম হবে কিন্তু থানা হাজত। বুঝাইতে পারছি? যখন সে জেলে থাকবে তখন এটার নাম হবে জেল হাজত। তাহলে এর জন্য যদি থানা হাজতে যদি সে থাকে সেক্ষেত্রে গ্রেপ্তারের পর পদ্ধতি কী হইতে পারে, জেল হাজতে যদি থাকে সেক্ষেত্রে গ্রেপ্তারের পদ্ধতি কী হইতে পারে, অনেকগুলো ধারা এখানে বিস্তৃত হয়েছে। গ্রেপ্তারের সময় যদি আসামি কোথাও লুকিয়ে পড়ে, কোনো আবদ্ধ ঘরের মধ্যে লুকিয়ে পড়ে, কোনো বাড়িতে লুকিয়ে পড়ে, সেক্ষেত্রে পুলিশ তার দরজা জানলা ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে তাকে আটক করতে পারবে। এটা ফৌজদারি কার্যবিধির 47 ধারায় বলা আছে। এবং ফৌজদারি কার্যবিধির 47 ধারার যদি ব্যত্যয় করে বা কার্যকারিতা তৈরি করতে হয় সেক্ষেত্রে যে বাড়ির দরজা জানলা সে ভাঙতে যাচ্ছে সেই বাড়ির মালিকের অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করতে হবে ফৌজদারি কার্যবিধির 48 ধারাতে। দেখেন, পুলিশ কিন্তু এক রিস্কে থাকে। আপনারা যদি পুলিশ ফাংশনে কাজ করেন সেক্ষেত্রে দেখবেন যে পুলিশের সাথে আছে না বন্ধুবান্ধব, পুলিশ খুব রিস্কে আছে। ওদের সাথে কথা বললেই শোনা যায় আসামি গ্রেপ্তার করতে যায় রাত্রেবেলা, ঝামেলা হয়। আসামি দেখা যায় এমন মাইর একটা দিয়ে দিছে দৌড়ানোর সময়, ওই মাইরে এখান থেকে পড়ে গেছে নাই। মানে ওরা তো ডেঞ্জারাস অপরাধী, তা ও এক জায়গায় লুকাইতেও পারে, আবার আপনাকেও বিপদগ্রস্ত করে রাখতে পারে না পুলিশকে বিপদগ্রস্ত করতে। সে পুলিশকে এক জায়গায় আটকায় রাখছে, সিটকানি দিয়ে আটকায় রাখছে, বা পুলিশের পথ অবরোধ করে রাখছে, পুলিশকে আটক করে রাখছে। সেক্ষেত্রে পুলিশ 49 ধারার ক্ষমতায় ওই দরজা জানলা ভেঙে বের হইতে পারবেন। আমি কি বুঝাইতে পারছি কথাটা? এখন দেখেন, আরেকজনের বাড়ির দরজা জানলা ভাঙবেন, পুলিশ হইছেন, আরেকজন কেউ কিছু কইতে পারবে না, কেমন একটা ব্যাপার না? আপনারা ক্ষমতা দিয়ে দিছে, ক্ষমতার একটু হ্রাস টানছে 50 ধারাতে এসে ফৌজদারি কার্যবিধির 50 ধারা এবং পিআরবি 330 ধারাতে 30 বিধিতে একটু হ্রাস টেনে কথা বলা হয়েছে। যতটুকু প্রয়োজন ততটুকু ক্ষমতা ব্যবহার করেন, ক্ষমতার অতিরিক্ত ব্যবহার করেন না। অর্থাৎ গ্রেপ্তারের সময় যতটুকু বল প্রয়োগ করা দরকার, জানলা ভাঙলে জানলাই ভাঙেন, দরজা ভাঙেন না। হ্যাঁ, সিটকানি ভাঙে গেলে দরজাটা ভাঙেন না। যতটুকু ক্ষমতা প্রয়োগ করা দরকার ঠিক ততটুকু ক্ষমতা প্রয়োগ করেন। কত ধারায় বলা আছে কার্যবিধির? 50 ধারায় বলা আছে। মাই ডিয়ার,
বিনা পরোয়ানায় গ্রেপ্তার এই কথাটা মানে খুব মানে জড়িত অনেক কিছুর সাথে। এই কারণে অনেক কিছুর সাথে জড়িত যে ৫৪ ধারায় ৯ ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। আর এই ৫৪ ধারায় ৯ ধরনের ব্যক্তিকে গ্রেপ্তার করার পদ্ধতি আছে কত ধারায়? ৪৬ ধারাতে আছে। সরাসরি যদি জিজ্ঞেস করে গ্রেপ্তার আছে কত ধারাতে? ওয়ারেন্ট আছে কত ধারাতে? ওয়ারেন্ট মাথা কিন্তু খারাপ করে দিবে, এই শব্দগুলো খুব পরিচিত কিন্তু ঝামেলা করে। ৭৫-এ ওয়ারেন্ট আছে। অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট আছে কততে? ৫৪-তে আছে। আর অ্যারেস্ট আছে ৪৬, গ্রেপ্তার আছে ৪৬-এ, গ্রেপ্তারের পদ্ধতি আছে ৪৬-এ। প্যাচ তো লাগবেই, এ পরিচিত জায়গা। এখানে প্যাচ খুলতে চেষ্টা করতেছি। আমি যদি এক্সাইটেড হয়ে যাচ্ছি এর কারণ এটা যে আপনাদের এক্সাইটেড না হলে কানে সীসা ডাইলা ওই শব্দগুলোর দিতে হবে, কারণ মস্তিষ্ক তো নিতে চাচ্ছে না। মস্তিষ্ক কি নিতে চাচ্ছে না। খুব পরিচিত জায়গা, দেখা যায় হোঁচট খাচ্ছি বেশি। তাহলে গ্রেপ্তার আছে কত ধারায়? ৪৬ ধারায়। ওয়ারেন্ট আছে কত ধারাতে? ৭৫ ধারাতে। তাহলে ৭৫ ধারা বাস্তবায়ন হবে ৪৬ ধারায়। বিনা পরোয়ানায় গ্রেপ্তার আছে কত ধারায়? অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট, ওয়ারেন্ট, অ্যারেস্ট, রিল্যাক্স। খুবই ভালো। তাহলে গ্রেপ্তারের পদ্ধতি ৩টা। এরপর আবার যদি আপনি আরেকজনের বাড়িতে যায় লুকান, সেক্ষেত্রে আমি ঢোকার ক্ষমতা পাইলাম ৪৭-এ, ৪৮-এ বাড়ির মালিকের অনুমতি নিলাম যে আপনার দরজা জানলাটা ভাঙবো, ওরে রাখছেন কেন, ওর মতো লোক, তাই না? হ্যাঁ। এরপরে ৪৯-এ আমি একজন পুলিশ কর্মকর্তা, আমাকে আটক করছে, আমি দরজা জানলা ভাঙিয়া বের হয়ে যাব, তাই তো? ৫০-এ ক্ষমতা প্রয়োগের সীমা আছে। গ্রেপ্তারের ক্ষেত্রে ক্ষমতা প্রয়োগের সীমা আছে। যতটুকু প্রয়োজন ততটুকু ক্ষমতা প্রয়োগ করতে হবে, অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ করা যাবে না। রিল্যাক্স। দেখেন এখানে আরও কিছু ধারা আছে, এই ধারাগুলো তো আপনারা পড়ছেন, আমার মনে হয় যে এগুলো পড়ে আসছেন। এখানে ৫১ এবং ৫২ ধারাটা গ্রেপ্তারের ধারা, গ্রেপ্তারের রিলিভেন্ট ধারা। গ্রেপ্তারের পর কী ধরনের আচরণ করবে আসামির সাথে একটা ব্যাপার থাকে না, পুলিশ কী ধরনের আচরণ করবে, কি করবে, এটা বলা আছে। দেখেন গ্রেপ্তারের পর একটা তল্লাশি দিবে আপনারে। তল্লাশি দেওয়ার পর আপনার পরিদেহ না কিন্তু পরিদেহ, তাহলে পরিদেহ বস্ত্র ব্যতীত বাকি যা আছে সব পুলিশ নিজের হেফাজতে নিবে। রিল্যাক্স। গ্রেপ্তারের পর পরিদেহ বস্ত্র ব্যতীত যা আছে পুলিশ কি করবে? সব নিজ হেফাজতে নেবে। অর্থাৎ আপনার পরন টরেন, এই যে আপনার সব কিছু, এই যে ঘড়ি টড়ি, মানি ব্যাগ, আংটি, সব কিছু কি নিজ হেফাজতে নিয়ে নেবে। তাহলে এইটার নাম হইল পরিদেহ বস্ত্র ব্যতীত সকল কিছু পুলিশ নিজ হেফাজতে নিবে। ৫১। রিল্যাক্স, লাইকেন না। পরিদেহ বস্ত্র ব্যতীত পুলিশ সমস্ত কিছু কি নিবে? নিজ হেফাজতে নিবে। টাকা পয়সা যা আছে বাবা সবই নিবে। শুধু এখন গ্রেপ্তার, এইটা নেগেটিভ কোশ্চেন কেমনে হয় দেখেন। নেগেটিভ আপনি পড়ে গেছেন কি পজিটিভ। এখন স্যারে প্রশ্ন করছে, কত স্যার ভালো আমাদের, দেখেন প্রশ্ন করছে যে পুলিশ গ্রেপ্তারের পর কি নিজ জিম্মায় নিতে পারবেন না। তা প্রশ্ন করছে তালের মতো। গ্রেপ্তারের পর পুলিশ কি নিজ জিম্মায় নিতে পারবে না? অস্ত্র শস্ত্র, পরিধেয় বস্ত্র নিজ জিম্মায় নিতে পারবেন না। তাইলে কি মান সম্মান থাকে বলেন? এটা মানবাধিকারের একটা ঝামেলা না, এগুলো জানতে হবে না? ওইটা কিন্তু মান সম্মান থাকে না, মান সম্মান রক্ষার জন্য বলছে। তাহলে পুলিশ কি নিতে পারবে না? ৫২ ফৌজদারি কার্যবিধির ৫২ ধারাটা আরও এক কাঠি সরেস ধারা, মানে মজা। ওই যে ও পাইছে আরও মজা। ও বলতেছে যে একটা হচ্ছে পরিদেহ আর এইটা হলো নারী দেহ। পরিদেহ ৫১, নারী দেহ ৫২। এখন নারীর দেহ তল্লাশি তো করতে হবে গ্রেপ্তারের পর, তাই না? নারীর দেহ তল্লাশির ক্ষেত্রে যে কোনো নারী দ্বারা
দেহ তল্লাশি করতে হবে শালীনতা বজায় রেখে। বলেন কি বলেছি? লেখেন না, এগুলো লেখা লাগবে না, সারা জীবন বলতে পারবেন। তাহলে মহিলা বা নারীর দেহ তল্লাশির ক্ষেত্রে যে কোনো নারী দ্বারা দেহ তল্লাশি করা যাবে শালীনতা বজায় রেখে। এখন কত সরেস প্রশ্ন, স্যারেরা আমাদের সাথে কত রিল্যাক্স প্রশ্ন করছে। দেখেন, নারীর দেহ তল্লাশির ক্ষেত্রে কিসের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি নজর রাখা উচিত? প্রশ্ন দেখেন যে নারীর দেহ তল্লাশির ক্ষেত্রে কিসের প্রতি তীক্ষ্ণ নজর রাখা উচিত বা দৃষ্টি রাখা উচিত? শালীনতা বজায়, শালীনতার উপর। অর্থাৎ মন যদি দোষ থাকে, আপনার তো হইতেই পারে এরকম, আমি নির্দোষ, তাহলে শালীনতার উপরে কি রাখতে হবে? নজর রাখতে হবে, তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। এখানে শালীনতা বিষয়টা কি জিনিস এইটা আমি বুঝি না, আমি বুঝি রিল্যাক্স, অর্থাৎ তারে তেলা পোকা গায়ে উঠছে এরকম আচরণ করেন না। হ্যাঁ, এখন একজন নারী দ্বারা আর একজন নারীর হ্যাসাল হইতে পারে কি না সেইটা আপনার হইলো আইন বিজ্ঞানের বিষয়, আমার বিষয় না। এখানে স্পষ্ট করে বলা আছে নারীটা কে হবে যে উত্তম। খেয়াল করেন, এই নারীটা কে? মহিলার দেহ তল্লাশির ক্ষেত্রে যে কোনো নারী, কিন্তু এখানে একটু উত্তম এবং অধম মধ্যম আছে। কীরকম দেখেন, তাহলে বলছে যে নারী দেহ তল্লাশির ক্ষেত্রে কে নারীর দেহ তল্লাশি করতে পারবে? ক মহিলা, খ মহিলা পুলিশ, খেয়াল করেন, গ যে কোনো মহিলা। এখন উত্তর কি হবে? যে কোনো মহিলা। রিল্যাক্স, তার মানে আপনি যদি ভুলে মহিলা পুলিশ দাগান সেক্ষেত্রে কিন্তু উত্তরটা সুষম সুন্দর হইল না। এইখানে যে কোনো মহিলা, চুজ দ্য বেস্ট অ্যান্সার। মহিলা পুলিশের মধ্যে মহিলা পুলিশ আর যত মহিলারা আছে তারা যে কোনো মহিলার মধ্যে অন্তর্ভুক্ত হইয়া গিয়েছে না? আমি বুঝাইতে পারতেছি? তাহলে চুজ দ্য বেস্ট অ্যান্সার আপনার মহিলা পুলিশ নাকি যে কোনো মহিলা? রিল্যাক্স, রিল্যাক্স। তাইলে এখন প্রশ্ন করতেছে যে মহিলার দেহ তল্লাশি কে করতে পারে? অপশন দেখেন, তাল গাছ, এগুলো হলো আপনার অপশনে ভোগাবে আপনাকে। আমরা কিন্তু পাশ করার জন্য পড়তে চাচ্ছি, অপশন বুঝতে হবে। অর্থাৎ আমরা এমসিকিউ পাস করার জন্য পড়তেছি, তাই না? আমরা রিটেন পাস করার জন্য পড়তেছি, তাহলে আমাদের অপশন আছে। যদি এমসিকিউ দেখেন কীরকম এমসিকিউ কইছে যে আমাদের জাতীয় মাছ কি? অপশন তো ওরকম দেয় নাই। অপশন দেখেন কি দিছে, দিছে হইলো আপনার গোলাপ ফুল, তারপর দিছে হলো আপনার হলো শাপলা ফুল, এরপর দিছে বাঘ, এরপর দিছে ইলিশ। এইটা কি প্রশ্ন? হালকা প্রশ্ন না? এখন প্রশ্ন যদি হইতো রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ, তখন প্রশ্নের মান বাড়তো না? আমি কি বুঝাইতে পারতেছি? প্রশ্নের ক্যাটাগরি আছে, নর্মাল প্রশ্ন, উচ্চতর দক্ষতার প্রশ্ন, ক্যাটাগরি আছে। তাহলে এই প্রশ্নটার ক্যাটাগরি ভিন্ন। উচ্চতর দক্ষতা যে বলছে যে মহিলার দেহ তল্লাশি করতে পারে কে? ক মহিলা পুলিশ, খ যে কোনো মহিলা। এইটা হলো উচ্চতর দক্ষতার প্রশ্ন, যে কোনো মহিলা। আবার প্রশ্ন করছে যে মহিলার দেহ তল্লাশি করতে পারে কে? ক মহিলা পুলিশ, খ র্যাব, গ পুলিশ, গ যে কোনো পুরুষ। মহিলা পুলিশ। এখন তো আমার চুজ দ্য বেস্ট অ্যান্সারে যে কোনো মহিলা নাই, একমাত্রই মহিলা এখানে বিরাজমান আছে, মহিলা পুলিশ আছে আমার অপশনে। আমি তো ওইটাই দাগাবো, তাই না? প্রশ্নের ক্যাটাগরি বুঝতে হবে, উত্তর কখন কি হবে। তাহলে মহিলার দেহ তল্লাশির ক্ষেত্রে কিসের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত? শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা উচিত। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমার কাছে মনে হয় যে গ্রেপ্তার, অ্যারেস্ট উইদাউট অরেঞ্জ আর শুধু অরেঞ্জ, এই টপিক্সটা আপনাকে ভালো করে বুঝতে হবে। এইটা যদি আপনি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলা আছে। তাহলে 51 সাথে পিআরবি আমরা 322 বিধি মিলায় নিতে পারি। 51 সাথে পিআরবি 322, যদিও আমাদের যার লাগবে সে মিলায় নিতে পারেন। 51 সাথে পিআরবি 322, 52 সাথে 328 বিধি, 328 বিধি 52 সাথে। দেখেন হ্যাঁ 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 হ্যাঁ, না এখানে 52 সাথে হচ্ছে 328, হ্যাঁ, আর 51 সাথে 322। দেখেন এই গ্রেপ্তারের সময় যদি পায় আপনার এই যে
বোঝেন এগুলা কি? হ্যাঁ, ওইগুলা পায়, অস্ত্রশস্ত্র পায়। সেক্ষেত্রে ওই অস্ত্রশস্ত্র জিম্মায় নিতে পারেন 53 ধারায়। কত ধারায় বলেন? 53 ধারায়। তাহলে আসামির নিকট আপত্তিকর কোনো, হ্যাঁ, আপত্তিকর কোনো অস্ত্রশস্ত্র থাকলে তা নিজ জিম্মায় বা হেফাজতে নিয়ে জব্দ তালিকা তৈরি করবেন। নিজ জিম্মায় বা হেফাজতে নিয়ে জব্দ তালিকা তৈরি করবেন। রিল্যাক্স, মাথা ঠান্ডা। তাহলে আমরা কিন্তু গ্রেপ্তারের কিছু জায়গা আছে, এই জায়গাগুলো একটু ঠিক করে নিতে হবে। গ্রেপ্তার, তাহলে এখানে 3টা ধারার প্রতি সিকোয়েন্স বজায় রাখতে হবে, 46, 54 আর হইল আপনার 75। রিল্যাক্স। তাহলে আমরা একটা সূত্র লিখি, 46 যোগ 54 যোগ 75। রিল্যাক্স। আমরা কি আগের ক্লাসগুলো করেছেন আপনারা? আগের ক্লাস বিনা পরোয়ানায় গ্রেপ্তার পড়েছি তো আমরা। তাহলে তাহলে আগো গোচো পুষ্পা যা অ, অর্থাৎ আমলযোগ্য অপরাধ করলে, ঘর ভাঙার সরঞ্জাম থাকলে, ঘোষিত অপরাধী হলে, চোরাই মাল পাওয়া গেলে, সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করলে, পুলিশের কাজে বাধা দিলে, সশস্ত্র বাহিনী থেকে পলায়ন করলে, তারপর জামিনের শর্ত ভঙ্গ করলে, অন্য থানা থেকে গ্রেপ্তারের অনুরোধ করলে। অর্থাৎ এই 9 ধরনের ব্যক্তিকে 54 ধারাতে পুলিশ বা যে কোনো পুলিশ বা পুলিশ কনস্টেবল বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। যে কোনো পুলিশ বা একজন পুলিশ কনস্টেবল কি গ্রেপ্তার করতে পারে? যদি প্রশ্ন হয়, পারে। তাহলে গ্রেপ্তার করতে পারে কত ধারায় গ্রেপ্তার করতে পারবে? কত কত? 54 ধারাতে। এখন তাহলে একজন পুলিশ কনস্টেবলও গ্রেপ্তার করার ক্ষমতা রাখে। ওকে, তাহলে 55 ধারাতে 3 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। এগুলা কি আপনারা পড়ছেন না? ইনশাল্লাহ এর উপরে আমার একটা ভিডিও আছে, গ্রেপ্তার এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আপনারা যারা লাইভটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে দিবেন এবং এই ভিডিওটি আপনারা এর স্ক্রল করলেই পাবেন। শিল্পী অনেক ধন্যবাদ, গোপালগঞ্জ থেকে দেখছেন। দেখেন আমরা যে সূত্রটা লিখছি 46, তাহলে 46-এর সাথে আমরা অনেকগুলো ধারায় ইনভলভ করে নিতে পারি না? 46, 47, 48, 49, 50, 51, 52, 53 করতে পারি না? অর্থাৎ গ্রেপ্তারের যখন বলবে গ্রেপ্তারের পদ্ধতি কয়টি ও কী কী, বা গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, সকল ধারাকে রিলিভেন্ট করে দিতে পারবো না রিটেনে? পারবো না? 1-2 লাইন করে দিতে গ্রেপ্তারের পদ্ধতি যদি চাই, পারবো? আচ্ছা, এখন আমার কাছে এই গ্রেপ্তারটা নিয়ে একটা বিষয় তৈরি হয়েছে, যেটা আমরা লিখতেছিলাম যে 54 নিচে লেখেন 61, 61 নিচে লেখেন 167। 54, 61, 61 নিচে লেখেন 167 লিখেছেন, আর 75-এর নিচে লেখেন 81। রিল্যাক্স। ওকে, রিল্যাক্স মাই ডিয়ার। এখানে কিন্তু খুব সোজা বিষয়। সোজা বিষয় হলো বিনা পরোয়ানা আর পরোয়ানা নিয়ে আমরা কথা বলতেছি। তাহলে যাকে পরোয়ানামূলে গ্রেপ্তার করা হচ্ছে, কত ধারায় গ্রেপ্তার হচ্ছে? 75 ধারায় পরোয়ানামূলে গ্রেপ্তার। আর বিনা পরোয়ানায় গ্রেপ্তার 54, আর শুধু গ্রেপ্তার 46 ধারাতে। তাহলে বিনা পরোয়ানায় যাকে গ্রেপ্তার করা হচ্ছে 61 ধারার ক্ষমতা বলে তাকে থানায় 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না থানা হাজতে। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? যে আপনার বিনা পরোয়ানায় যাকে আপনি গ্রেপ্তার করতেছেন তাকে 24 ঘন্টার বেশি থানা হাজতে আটকে রাখা যাবে না। অর্থাৎ এইটার যদি পজিটিভ ভার্সন করেন, অর্থাৎ প্রত্যেকটা লাইনের কিন্তু নেগেটিভ পজিটিভ এখানে বুঝে যাইতে হবে। থানা হাজতে আটকে রাখা যাবে না মানেই তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে আদালতে প্রেরণ করবেন। থানায় রাখা যাবে না, কোথায় প্রেরণ করতে হবে? আদালতে প্রেরণ করতে হবে, তাই না? রিল্যাক্স, মাথা ঠান্ডা। যাকে পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়েছে, কত ধারায় গ্রেপ্তার করছে পরোয়ানামূলে? 75 ধারাতে, তাই না?
আচ্ছা, 75 ধারাতে পরোয়ানামূলে যাকে গ্রেপ্তার করা হয়েছে 81 ধারার ক্ষমতা অনুযায়ী তাকে অনতিবিলম্বে আদালতের নিকট প্রেরণ করতে হবে। হ্যাঁ, তাহলে পরোয়ানামূলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে বিলম্ব ছাড়া বা অনতিবিলম্বে আদালতে প্রেরণ করতে হবে কত ধারার ক্ষমতায়? রিল্যাক্স, মাথা ঠান্ডা কিনা, মাথা ঠান্ডা না হইলে কিন্তু বুঝাইতে পারবো না। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমরা ধরতে পারতেছি না, আমরা ফিরে গেছি। এই প্রশ্ন কিন্তু আধ্যাত্মিক প্রশ্ন হবে, হ্যাঁ, কমন পড়বে না, কিন্তু ওইখান থেকে আপনাকে উত্তরণ করে আসতে হবে। কোনো কোনো জায়গায় হয়তো বা আমাদের কথা মনে পড়বে, কোনো 2-4টা টেকনিক আপনাকে উঠায় নিয়ে আসবে, কিন্তু একদম আমাদের পড়া পইরা একদম কয়েকটা প্রশ্ন পইরা জানি কিন্তু আমরা শিখাইতে পারবো না। আমরা কিন্তু পাস করার জন্য পড়তে হবে, তাই বেড়ে নেওয়া ফেল কইরা বুঝেন না যে আমরা পাস করাইতে পারবো না। বুঝাইতে পারছি কথা? প্রতিদিনের পড়া কিন্তু পড়তে হবে, আর এগুলা কিন্তু খুব পড়তে হবে। এই পড়াগুলো ফাঁকিবাজি করা যাবে না, ফৌজদারির ঝামেলা শেষ করে ফেলবো আমরা। তাহলে 24 ঘন্টার বেশি থানায় আটকে রাখা যাবে না, কত ধারায় বলছে? 61। তাহলে 61টার নিচে 167 লিখছি, লিখেছি কি না বাবা? 167 ধারায় বলছে যে পুলিশ যদি 24 ঘন্টার বেশি আসামিকে থানায় আটকে রাখতে চায় বা নাম ঠিকানা যদি 24 ঘন্টার মধ্যে উদ্ধার করতে না পারে, সেক্ষেত্রে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবে, হাজির করে রিমান্ডের আবেদন করবে। তাহলে বেশি যদি রাখতে চায়, থানায় রাখতে চায় 24 ঘন্টার বেশি, রিমান্ডের আবেদন করতে হবে, এই কথাটা বলা আছে 167-তে। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 24 ঘন্টার বেশি থানায় আটকে রাখা যাবে না, কত ধারায় বলছে? 61 ধারাতে। আর 24 ঘন্টার বেশি থানা হাজতে আটকে রাখতে হলে রিমান্ডের আবেদন করতে হবে, কত ধারায় বলছে? 167। রিল্যাক্স, রিল্যাক্স। দেখেন, আমরা আরও একটা বিনা পরোয়ানায় গ্রেপ্তার আমরা পাই। আমরা চাইলে আরও একটা আপনার হচ্ছে গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারের ধরনের মধ্যে আমরা চাইলে পাই। এখানে 2টা জিনিস মাথায় রাখেন। একটা হলো আপনার ম্যাজিস্ট্রেট, একটা হলো পুলিশ, একটা হলো জনসাধারণ, একটা হলো আপনার আদালত। রিল্যাক্স। তাহলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন কে? 100% পুলিশ। এখন যদি প্রশ্ন করা হয় যে জনসাধারণ কি গ্রেপ্তার করতে পারবে, বেসামরিক ব্যক্তি কি গ্রেপ্তার করতে পারবে বিনা পরোয়ানায়? ছোট একটা প্রশ্ন করতেছে আপনাকে, পারবে? ওই যে চোর মাইরে বাইন্দা রাখছে, দেখছেন আপনারা? চোর মাইরে কি করছে? বাইন্দা রাখছে। এই বাইন্দা রাখছে, একটা ক্ষমতা না থাকলে তো দেখা গেছে যারা বাইন্দা রাখছে এগো লইয়ে যেতে, তাই না? ওই যে গণদোলাই খাইতেছে, আপনার কি কয়, আর ইচ্ছা মতো এইগুলো বলা যায় না, শব্দ কিছু শব্দ আছে অ্যাভয়েড করে যাচ্ছি। হ্যাঁ, আপনার এই ফেসবুক কি করে, স্ট্রাইক মারে, প্রচুর পরিমাণ ভায়োলেন্স, আমি নাকি ভায়োলেন্স ছড়াচ্ছে এগুলা বলে, মানে স্ট্রাইক মারে ওরা। আরও জঘন্য কথা এগুলা। দেখেন, তাহলে জনসাধারণ যে কোনো ব্যক্তিকে, এখন জনসাধারণ মানে বেসামরিক অসামরিক, বলেন জনসাধারণ মানে কি? বেসামরিক অসামরিক। অসামরিক হলো সিভিলিয়ান, সাধারণ জনগণ, সিভিলিয়ান। হ্যাঁ, তাহলে জনসাধারণ, বেসামরিক বা অসামরিক ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে তার সামনে যদি আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়। এটা 59 ধারাতে। কত ধারাতে বলেন? কার্যবিধির 59 ধারাতে অসামরিক বেসামরিক ব্যক্তি। হ্যাঁ, অসামরিক বেসামরিক এগুলো খুব ভালো কথা, কিন্তু হ্যাঁ, তার মানে আমলযোগ্য অপরাধ করতেছে, একজনে পিস্তল নিয়ে দৌড়াই যাইতেছে, আমি তার জাপায় ধরছি, এটা ধরছি কত ধারায়? 59 ধারায় তারে ধরছি, তারে ধরাটা আমার অপরাধ হয় নাই, তাই না? আর যদি সে ঘোষিত অপরাধী হইতো, তারে আমি যাত্রায় ধরতাম, কত ধারায় ধরতাম? 54 ধারাতে ধরতাম, তাই না? আর যদি সে ভবঘুরে হইতো আর অভ্যাসগত অপরাধী হইতো, তাইলে যদি আমি যাত্রায় ধরতাম 55 ধারাতে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাইতো, তাই না? আর জনসাধারণ বেসামরিক
অসামরিক ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা পেয়েছে কত ধারায়? বাবা, ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা রাখেন। কে রাখেন? ম্যাজিস্ট্রেটও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষমতা রাখেন। এখন ফৌজদারি যখন পড়বেন তখন যেখানে যেখানে ম্যাজিস্ট্রেট লেখা দেখবেন সেইখানে সেইখানে মনে মনে কল্পনা করিয়া লইতে হইবে উনি বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। যেখানে যেখানে ম্যাজিস্ট্রেট শব্দ পাইবেন সেখানে সেখানে ঘটা করিয়া যদি বলা না থাকে সেক্ষেত্রে তাকে কি মনে করিতে হইবে? বিচারিক ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন 65 ধারাতে। কত ধারাতে? তাহলে আমরা লিখে নিতে পারি কথাটা যে ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন 65 ধারাতে। একজন ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন 65 ধারায়। রিল্যাক্স, মাথা ঠান্ডা। তাহলে আমি যদি এবার প্রশ্ন করি গ্রেপ্তার আছে কত ধারাতে? 46 ধারাতে। গ্রেপ্তারের পদ্ধতি আছে কত ধারাতে? 46 ধারাতে, তাই তো? শিওর? পরিদেহ আছে কত ধারায়? 51। আর নারী দেহ 52। আচ্ছা আচ্ছা, তাহলে যিনি নিজের নাম ও বাসস্থান গোপন করতে চান তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে 55 ধারাতে, মনে হয় না 57 ধারাতে। যিনি নিজের নাম ও বাসস্থান গোপন করতে চান তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে 57 ধারাতে। জনসাধারণ বা বেসামরিক ব্যক্তি বা অসামরিক ব্যক্তি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে কত ধারাতে? বুঝি নাই। 59। আর আপনার ম্যাজিস্ট্রেট বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে কত ধারাতে? বাবা, একটা ঝামেলা আছে এইখানে, ঝামেলাটা বলি। লেখেন 59 যোগ 65 সমান সমান 54। 59 যোগ 65 সমান সমান 54। এখানে কিন্তু ঝামেলা আছে একটা। 59 যোগ 65 সমান সমান 54। তাহলে জনসাধারণকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে রাখছে। রাখার পর কি তার পুলিশ খবর দিবে না? থানায় খবর দিবে তো, যেখানে যেখানে হয়েছে। তা পুলিশকে খবর দিছে। পুলিশ এসে যাকে জনসাধারণ গ্রেপ্তার করে রাখছে তাকে পুলিশ পুনরায় এসে 54 ধারায় গ্রেপ্তার করে নিবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে জনসাধারণ গ্রেপ্তার করতেছে কত ধারায়? 59 ধারাতে। আর তাকে আবার পুলিশ ওই আসবে না, থানা থেকে তো লোক আসবে। তা থানা থেকে লোক আসার পর সেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে কত ধারায়? 54 ধারায়। আমি কি বুঝাইতে পারছি কথাটা? যাকে জনসাধারণ গ্রেপ্তার করতেছে তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে। যাকে ম্যাজিস্ট্রেট 65 ধারায় গ্রেপ্তার করতেছে তাকে আবার পুলিশ 54 ধারায় গ্রেপ্তার করে নিয়ে যাবে। রিল্যাক্স, ওকে? এখানে অনেক পড়া। হ্যাঁ, আমি সমন নিয়ে কথা বলতে চাইছিলেন আপনারা, তা সমনটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি কিন্তু আবারও বলছি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন হচ্ছে এখন, অর্থাৎ গ্রেপ্তার। তাহলে গ্রেপ্তার কত ধারায়? 46 ধারাতে। বিনা পরোয়ানায় গ্রেপ্তার 54 ধারাতে। পরোয়ানামূলক গ্রেপ্তার, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার বলেন 65। জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার অনেক গ্রেপ্তার না? অনেকগুলা গ্রেপ্তার। এখন এই অনেকগুলো গ্রেপ্তারের মধ্যে আমি গ্রেপ্তারটাকে শেষ করেছিলাম আপনাদের গত ক্লাসে। আমি আপনাদেরকে তল্লাশি পরোয়ানা পর্যন্ত শেষ করে দিয়েছিলাম মনে হয়। এরপর পরোয়ানা স্থগিত পর্যন্ত মনে হয় আমি পড়িয়েছিলাম। যদি এরকম হয় সেক্ষেত্রে ওই স্লটটা একটু দেখে নিতে হবে। ওই স্লটটা দেখছেন না? ওইটা একটু দেখে নিয়েন। তাহলে আমি সমন নিয়ে একটু কথা বলি। সমন, এখন সমন কি আর নোটিশ কি এইটা একটু বুঝতে হবে। সমন কি আর নোটিশ কি? দেখেন, দুইটাই হলো নোটিশ। যখন কোনো সরকারি বিভাগ থেকে আপনার কোনো চিঠি ইস্যু হয়, কোনো নির্বাহী বিভাগ থেকে যখন কোনো চিঠি ইস্যু হবে তখন ওইটার নাম হবে নোটিশ। আমি বুঝাইতে পারছি? আর আদালত থেকে যখন আপনার প্রতি কোনো চিঠি ইস্যু হবে তখন ওইটার নাম হবে সমন। আপনার উপস্থিতির জন্য যখন আদালত থেকে কোনো চিঠি ইস্যু হবে ওইটার নাম কি হবে? সমন। আর যখন ওই চিঠিটা কোনো নির্বাহী বিভাগ থেকে বা যে কোনো সরকারি অফিস থেকে ইস্যু হচ্ছে তখন ওইটা কি? নোটিশ। খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে সমনের সাথে একটা কিসের? নেজারত বিভাগের সম্পর্ক আছে। সমনের সাথে একটা নেজারত বিভাগের সম্পর্ক আছে। সমন জারি করে কে? দেওয়ানিতে প্রশ্ন হয় এরকম, নেজারত বিভাগ থেকে ইস্যু হয় সমন।
নাজির আছে, তাই না? উজির নাজির শুনছেন না? ওই নাজির যেখানে বসে সেটার নাম নেজারত বিভাগ। এই নেজারত বিভাগ থেকে সমন ইস্যু হয়। সেরেস্তা বিভাগে না, সেরেস্তা বিভাগে মামলা ফাইলিং হয়। মামলা ফাইলিং হওয়ার পর 5 কার্যদিবসের মধ্যে সমন ইস্যু বাধ্যতামূলক দেওয়ানি কার্যবিধিতে। কার কাছে মামলা ফাইলিং হয়? সেরেস্তার কাছে একটা মামলা, দেওয়ানি মামলা ফাইলিং হচ্ছে। ফাইলিং হওয়ার পর 5 কার্যদিবসের মধ্যে সমন জারি বাধ্যতামূলক। যদি 5 কার্যদিবসের মধ্যে সমন জারি করা না হয়, সেক্ষেত্রে আদালত অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবে। ডেঞ্জারাস কথা। তাহলে সমন দেওয়ানিতেও আছে, ফৌজদারিতেও আছে। একটু ঝামেলা লাগে এই কারণে আমাদের। তাহলে দেওয়ানিতে আদেশ 5-এ আছে সমন। দেওয়ানিতে কত বলেন? আদেশ 5-এ আছে সমন। আর ফৌজদারি কার্যবিধির 68 ধারাতে সমন আছে। দেওয়ানিতে আদেশ 5 আর ফৌজদারিতে 68 ধারাতে। দেখেন, দেওয়ানি সমন, ফৌজদারি সমন কথাবার্তা এক। আদালতে হাজির হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার জন্য লিখিত নোটিশকে সমন বলে, বলা যায় না? আদালতে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার জন্য লিখিত নোটিশকে সমন বলে। তাহলে সমন কোথা থেকে নির্দেশিত হচ্ছে? নেজারত বিভাগ থেকে। সেরেস্তা বিভাগে হচ্ছে মামলা ফাইলিং হচ্ছে, আর নেজারত বিভাগ থেকে কি হচ্ছে? সমন ইস্যু হচ্ছে। তাহলে ধরেন 5 কার্যদিবসের মধ্যে সমন ফাটাইছে। দেওয়ানি মামলা চিন্তা করতে হবে, কিন্তু এখন ফৌজদারি না। 5 কার্যদিবসের মধ্যে সমন পাঠাইছে। এখন সমন পাঠানোর পর বিবাদীর মাথায় ব্যথা, বিবাদী আর হাজির হয় না। দেখবেন মামলা খাওয়ার পর আমাদের কিন্তু একটা নেচার আছে, আমরা কই বাড়িতে নাই, অর্থাৎ পালায় গেছি। অর্থাৎ আমরা হচ্ছে ওই আদালত শুনলে বা ঘরে পুলিশ আসলেই কি আমরা হওয়া, এটা কিন্তু আমাদের বংশ পরম্পরায় চলে আসছে। এই রেওয়াজ, এটা অভ্যাস হয়ে গেছে। কয় কি বাড়িতে নাই? হ্যাঁ, রাইট। না, বাড়িতে নাই বলে দৌড় দিচ্ছে। সমন বিবাদী রিসিভ করতেছে না। সমন বিবাদী রিসিভ না করা কিন্তু ভালো কাজ না। আপনি সমন রিসিভ যদি নাও করেন, আপনার বিরুদ্ধে মামলা চলবে, দেওয়ানিও চলবে, ফৌজদারিও চলবে। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? এখন এই সমন 3টা জায়গায় আছে। আপনার দেওয়ানি ফৌজদারি রিলিভেন্ট করে পড়াই। তাহলে দেওয়ানিতে সমন আছে কততে বললাম? আদেশ 5 ধারা 27, ধারা 27, আদেশ 5 ধারা 27। তাহলে বিবাদীর প্রতি সমন নির্দেশিত হয় কত আদেশে? বিধি 1। 5 আসতে আদেশ, বিধি 1 বাবা। হ্যাঁ, তাহলে আদেশ হলো অর্ডার আর ধারা হলো সেকশন। তাহলে বিবাদীর প্রতি সমন নির্দেশিত হয় কত ধারায়? ধারা চেয়েছে, প্লিজ প্রশ্ন বোঝেন। এইটাই ঝামেলা এখানে, আর কোনো ঝামেলা নাই। তাহলে দেওয়ানি কার্যবিধিতে কত ধারায় সমন আছে? 27 ধারায়। দেওয়ানি কার্যবিধিতে কত আদেশে সমন আছে? ঝামেলা না প্রশ্ন? কোনো পেস না, জাস্ট আপনি অ্যাবসেন্ট মাইন্ড কিনা প্রশ্নের সাথে, আপনি প্রশ্নকে হালকাভাবে নিছেন কি, নিয়ে আর কি করতেছেন কিনা। আসেন না, একটা হাউসে পরীক্ষার হলে গেছি, ওকে হালকাভাবে নিছেন কিনা ও দেখতেছে যে এটা সিরিয়াসভাবে নিতে হবে। তাহলে সমন কিন্তু আবার কোথায় আছে? ফৌজদারি কার্যবিধির 68 ধারায় সমন আছে। আবার সমন আরও একটা জায়গায় আছে বাবা, ফৌজদারি কার্যবিধির 204 ধারাতে নালিশি মামলার সমন বা পরোয়ানা আছে। লেখা নিতে পারেন কথাটা। ফৌজদারি কার্যবিধির, হ্যাঁ, 204, ওটা সমন স্থগিত, পরোয়ানা স্থগিত আছে বাবা। 202 এটা নাই। 204 নালিশি মামলার সমন। হ্যাঁ, নালিশি বা সিআর মামলা, নালিশি মামলা বা সিআর মামলায় সমন। তাহলে সিআর মামলারও সমন আছে, তাই না? আবার সিআর মামলারও সমন আছে। তাহলে রেগুলার পুলিশ সমন দিচ্ছে, পুলিশি মামলায় সমন পাইছে কততে? 68। আর আপনি নালিশি মামলায় সমন পাইছেন কততে? 204। দেওয়ানি কার্যবিধিতে সমন পাইছেন কত ধারায়? 27 ধারায়। কত আদেশে সমন পাইলেন? রিল্যাক্স বাবা। সমন, হ্যাঁ সুমন। এই সুমন আপনার ওই বাংলা তাই তো হয়, ইংরেজিতে তাই না? সুমন
সুমন বা সমন সমন। এখন এই সমন সবসময় মাথায় রাখতে হবে যে সমন 4 ভাবে জারি হয় দেওয়ানি কার্যবিধিতে, আর পুলিশে 2 ভাবে জারি হবে। দেওয়ানি কার্যবিধিতে কয় ভাবে জারি হবে? 4 ভাবে। আর পুলিশে হবে কয় ভাবে? 2 ভাবে, অর্থাৎ ফৌজদারিতে 2 ভাবে হবে। দেওয়ানি 4 ভাবে আর ফৌজদারিতে 2 ভাবে। ওকে, এখন দেওয়ানি মামলায় সমন জারি 4 ভাবে কি কি এগুলো আপনারা সবাই জানেন। একটু কলমটাকে একটু অব্যাহতি দেন, রাখেন রাখেন। কষ্ট হবে কলমের, মুখ বন্ধ করেন, কলমের দোষ বন্ধ করেন, ওইটা একটা বন্ধ করেন। এগুলা আমার সাথে সাথে বলেন, হ্যাঁ ওই রকম দুষ। 5-1 5-20 5-21 থেকে 30 5-30 5-1 5-20 5-21 থেকে 30 5-30। রিল্যাক্স, মাথা ঠান্ডা। যদি বলা হয় যে 5-1 ব্যক্তিগতভাবে সমন আছে, লেখেন না 5-1 কি আছে? ব্যক্তিগতভাবে সমন আছে। তাহলে আদেশ 5 বিধি 1 ব্যক্তিগতভাবে সমন। 5-1 5-20 বিকল্প পদ্ধতিতে সমন। তাহলে 5-1 ব্যক্তিগত সমন বলেন, 5-20 বিকল্প পদ্ধতিতে সমন, 5-21 থেকে 30 ডাকযোগে সমন। রিল্যাক্স। আর 5-30 ডিজিটাল পদ্ধতিতে সমন, অর্থাৎ ইমেল করে, ফ্যাক্স করে, এখন হোয়াটসঅ্যাপ করে। যে ভোক্তা অধিকার সেদিন বলছে আমরা তাকে কি করেছি, হোয়াটসঅ্যাপ করেছি, সে সিন করেছে কিন্তু কোনো উত্তর দেয় নাই, তার মানে জারি হয়ে গেছে। সিন করা মানে কি? জারি হয়ে গেছে। কত স্মার্ট দেশ বাংলাদেশ। সমন এখন কিন্তু ডিজিটাল পদ্ধতিতেও জারি করা যাবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জারি করা যাবে, ইমেলের মাধ্যমে জারি করা যাবে, ফ্যাক্সের মাধ্যমে জারি করা যাবে। বুঝাইতে পারছি? দেখেন, সবসময় আদালত এইটা বোঝে যে বিবাদী বাড়িতে নাই। আদালত কিন্তু এটা বোঝে যে বিবাদী, দেখা যায় কোর্টের একটা কাগজ আছে, শুইবেই না, বাড়িতে তো নাই, আমিও ধরবো না। এই যে একটা অনীহা আদালতের প্রতি, এইটা কিন্তু আপনার হচ্ছে প্রতিকার পাবেন না আপনি। আপনি কিন্তু ভোগের লেন এখানে। মাথায় একটা ফাউ টেনশন, কাগজটা রিসিভ করে দেখেন না কি হয়েছে। আপনি এটা নিয়ে পালায় বেড়াইলে হবে না, এটা ফেস করতে হবে আপনাকে। আপনাকে ফেস করতে হবে না, নাকি এটা নিয়ে দৌড়াবেন খালি? যে জায়গায় দেখবেন পুলিশ কেয়ামত থেকে কেয়ামত হয়ে যাবে, তা তো করা যাবে না। এটা ফেস করতে হবে, এটা সমাধান না। আজকে হোক না হয় কালকে করতে হবে। যত দিন যাবে তত জটিলতা বাড়বে, কারণ আদালতের বিষয়। এই কারণে আদালত থেকে যদি কোনো কাগজপত্র আসে, আপনি এটা ফেস করেন। আপনি যদি বিবাদী হন, আপনি একজন আইনজীবী নিয়োগ করেন। আইনজীবী এসে আপনার ব্যাপারে যা যা ভালো মন্দ, আপনি দোষী না নির্দোষ, এখন দেখা যায় যে সবাই নির্দোষ। যারা মামলা মোকদ্দমা করে ম্যাক্সিমামই নির্দোষ। আপনার আইসে দাবি করে যে যা লাগে নেন, আমার নির্দোষ বলেন, আমি তো নির্দোষী, আমি তো ছিলাম না ওইখানে, এইভাবেই বলে। তো জমি জমার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে সমন জারি করাটা বাধ্যতামূলক। সমন জারি না হইলে মামলা চালু হয় না। দেওয়ানি মামলা সমন জারি করতে হবে। সেইটা কোন 4টা পদ্ধতির যে কোনো একটা পদ্ধতিতে জারি করে নিতে হবে, একটার পর একটা। অর্থাৎ আমি তাকে বিকল্প পদ্ধতিতে সমন পাঠাইছি, সে সমন রিসিভ করে নাই, তাহলে বিনা জারিতে ফেরত আসলো। জারি না হইলে হবে কি? বিনা জারিতে ফেরত আসছে। জঘন্য কথা যে আপনি বাদী হয়ে যদি বিনা জারিতে সমন ফেরত আসার আবার 30 দিনের মধ্যে পুনরায় সমন প্রেরণ না করেন, মামলা খারিজ হয়ে যাবে। অর্থাৎ আপনি বাদী, আপনাকে কিন্তু তদবিরকারক হয়ে শক্ত থাকতে হবে মামলা করার পর। আমাকে বাদীরা আইসে প্রথম দিন যা টা লাগবে, দেখা গেছে এলাকায় মামলা করে যাওয়ার পর কিন্তু একটা থাকে, ভাব থাকে। ওই ভাবে পরে আর খোঁজ খবর নাই কিসের কি মামলা আর কিসের কি। পরে এসে কয় আমরা টাকা দিলাম, আপনি মামলাটা খারিজ হয়ে গেল। তদবির কারক সে, তদবির কারক মামলা সঠিকভাবে তদবির করে নাই। তাহলে বিনা জারিতে যদি সমন ফেরত আসে, কত দিনের মধ্যে সমন জারি বাধ্যতামূলক? 30 দিনের মধ্যে। যদি জারি করা না হয়, সেক্ষেত্রে মামলা দায়েরের ফল কি? মামলা খারিজ হয়ে যাবে। রিল্যাক্স রিল্যাক্স। সমন পাঠাইছে, সমন পাঠানোর পরে
বিবাদী বাড়িতে নাই, যখনই যায় তখনই কি বাড়িতে নাই, আবার জারি করছে সমন, তখনও বাড়িতে নাই, আবার জারি করছে, তাহলে আদালত কি নেক নজর থেকে বঞ্চিত হচ্ছে বিবাদী? বারবার গেছে, বারবার কয় কি বাড়িতে নাই, তাহলে ওর প্রতি একটা বিকল্প পদ্ধতিতে সমন জারির ব্যবস্থা করবে যে ওরে দরকার নেই, ওর বাড়ির সামনে টানাই দিয়ে আসো, লটকাইয়া টানাইয়া ঝুলাইয়া দিয়ে আসো, ওরে আমাকেও দরকার নাই। তারপর ওর একটু ন্যায় বিচার জন্য ফ্লাডার একটু জানাইও। আদালত চায় সবসময় দোতরফা বিচার করতে, দোতরফা ডিগ্রি কিন্তু একতরফা ডিগ্রির থেকে মজবুত। আমি বুঝিয়ে দিতে পারছি কথাটা? এটা সবসময় মাথায় রাখতে হবে যে একতরফা ডিগ্রি কখনো ভালো না। দুই পক্ষ একসাথে হাজির হয়ে যত বেদনা আছে, যত দরদ আছে, যত দুঃখ আছে, দেখবেন জমি জমা নিয়ে ভাই ভাই গ্যাঞ্জাম, তাই হচ্ছে না? আপন ভাই ভাই কি হচ্ছে গ্যাঞ্জাম হচ্ছে, তাহলে সমনটা তো ভাইকেই পাঠাইতে হবে। তো দুইজনে বসেন, আদালত চায় বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে, মামলা চার্জ গঠনের পূর্বে দুই পক্ষকে বসায় দিতে চায় যে বাজান তোরা বস, তোদের বিরুদ্ধে খালি খালি কেন 30-40 বছর তোরা ঘুরবি, এর চাইতে একটু ছাড় দিয়া তোরা বিরোধ নিষ্পত্তি কইরা নে। এর জন্য কিন্তু তাকে বারবার নক করা হয় যে বাজান তোমার বিরুদ্ধে একটা মামলা করা হয়েছে, তুমি আসো, কয় বাড়িতে নাই, হচ্ছে না বাড়িতে নাই বলে, বিকল্প পদ্ধতিতে তার বিরুদ্ধে জারি হয়েছে। এখন দেখা যায় হয় বিকল্প পদ্ধতি দিয়ে দেবে, নাইলে রেজিস্ট্রি করে ডাকযোগে দেবে। তাহলে ডাকযোগে তো রেজিস্ট্রি করে কি নগদ উপায় এরা, নাকি আপনার ডাক বিভাগ? এই তো, তার মানে রেজিস্ট্রি করে ডাক বিভাগের সিল সাপোর্ট দিয়ে কইবে যে বাজান তুমি আমাকে কাছে আসো, ডাকযোগে প্রেরণ করবে। তুমি যদি 30 দিনের মধ্যে আমাকে কাছে না আসো, সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা চলমান রাখবো। এইটার নাম হচ্ছে এডি করে। তা এডি করার মজাটা কি দেখেন, বিকল্প উপায়ে সমন জারির থেকে এডি করার মজাটাই আপনি যখনই রেজিস্ট্রি করে দিচ্ছেন, সে গ্রহণ করুক বা না করুক, শুদ্ধ পদ্ধতিতে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ এডি করে বা ডাকযোগে যদি আপনি সমন প্রেরণ করেন, সেক্ষেত্রে সে গ্রহণ করুক আর না করুক 30 কার্য দিবসের মধ্যে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। আমি কি বুঝাইতে পারছি? শিওর? দেখেন, এরপরও সে বলতে পারে আমরা পাই নাই। তারপর আদালত কইছে বর্তমান যে যুগ, পোলাপাইন যদিও চিঠিপত্র নেয় না, চিঠিপত্র লেখে না, কিন্তু ফেসবুকের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইউটিউবের যুগ, বর্তমানে যার মোবাইল নাই তাদেরকে আমরা কি হালকা হালকা অন্যরকম ভাবি না? এই জমানায় যার মোবাইল নাই তাকে কি একটু বাঁকা দৃষ্টিতে আমি দেখি যে ওনার কাছে একটা মোবাইল নেই কেন, এটা তো একটা কিন্তু আছে, হয় ওনার কাছে টাকা নাই, নাইলে কোনো কিছু হবে। মোবাইল না থাকা কিন্তু একটা ডেঞ্জারাস ব্যাপার। এরকম বলতেছে, তাহলে তার মোবাইলে পর্যন্ত তথ্যটা পৌঁছায় যাবে। এর জন্য হচ্ছে ইমেলের মাধ্যমে বা ফ্যাক্সের মাধ্যমে সমন প্রেরণ করা যাবে। আমি কি বুঝাইতে পারছি? আদেশ কত? 5 বিধি 30। ব্যক্তিগতভাবে হচ্ছে 1, ডাকযোগে 20, না 21 থেকে 30, বিকল্প পদ্ধতি 20। এখন বিকল্প পদ্ধতিটা আমাকে ভোগায়। এই বিকল্প পদ্ধতিতে সমনের সাথে হুলিয়ার অনেকটা মিল আছে। কিসের সাথে বলেন? হুলিয়ার সাথে অনেকটা মিল আছে ফৌজদারি কার্যবিধির। অর্থাৎ আসামির অনুপস্থিতিতে বিচারের ক্ষেত্রেই তো বিকল্প পদ্ধতিতে সমন জারি করতেছে, তাই না? আসামি আসুক না আসুক জারি হয়ে গেছে, সমন ধরিয়া লইব। অর্থাৎ প্রকাশ্য কোনো স্থানে বাড়ির সমন ঝুলাইয়া দিতে হবে, টানাইয়া দিতে হবে, লটকাইয়া দিতে হবে। এখন বাড়ির প্রকাশ্য স্থান বলতে কি বোঝেন বলেন তো? দরজা, ফটক হলো তো এক্সিলেন্ট ট্যালেন্ট। আর আমি তো আপনাদের মতো না, আমি তো হলো মানে আলাদা, একটু হালকা প্রাকৃতিক। আমার বাড়ির সামনে একটা বড় গাছ আছে, ওইটাকে আমার কেন জানি খুব প্রকাশ্য স্থান লাগে। আদালত ভবনে একটা গাছ আছে না, বট গাছ, ম্যাক্সিমাম আদালতেই আছে, এখন তো অনেক গাছই কাটতে ফেলাইছে, তারপরও অনেক আদালতে দেখবেন যে বট গাছ আছে। আমার ওই আদালতের প্রকাশ্য কোনো স্থান মানে বট গাছ মনে হয়। ওই লোকের বাড়ির কোনো প্রকাশ্য স্থানে বা আদালতের প্রকাশ্য স্থানে সমন টানাইয়া লটকাইয়া ঝুলাই দিলেই চলবে। এখন প্রকাশ্য স্থান বলতে কি গাছ বুঝবেন বলেন? না, এটা স্পষ্ট করে নিষেধ করা আছে। দেখেন সাইকোলজি, জাস্ট ফর কি আমার এইটা অনেকে করছে, বলছে না এরকম হবে না। তাহলে গাছকে
প্রকাশ্য কোনো স্থান ভাবা যাবে না, ফটক হইতে হবে প্রকাশ্য স্থান। আর আদালতের প্রকাশ্য স্থান কোনটা? নোটিশ বোর্ড। প্রত্যেক আদালতে কি আছে? একটা নোটিশ বোর্ড আছে, তাই না? ওই নোটিশ বোর্ডে যখন পিন আপ করে দেবে ওইটাই তো টানায়া দেবে, ওইটাই নাম টানায়া লটকায়া, ওইটাই হচ্ছে প্রকাশ্য স্থান। রিল্যাক্স। এখন সমনের ক্ষেত্রে ঝামেলা আছে, সংশোধনী আসছে রিসেন্ট কিছু কিছু সংশোধনী আসছে। সেই সংশোধনীটা হলো যে কোনো সাবালক সদস্য সমন গ্রহণ করতে পারবে। বলেন কি বলেছি? আগে ছিল যে কোনো সাবালক পুরুষ সদস্য, পুরুষটা কাইটা দিছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? পুরুষটা কি করে দিছে? কাইটটা দিয়ে। এখন নারী পুরুষ উভয় সমন গ্রহণ করতে পারবে, কিন্তু তাকে সাবালক হইতে হবে। সমনের সংশোধনে আসছে কি বলেন? যে কোনো কাইটটা সাবালক সদস্য বানাইছে, তার মানে নারীরাও এখন সমন গ্রহণ করতে পারবে। পূর্বে কিন্তু নারীরা সমন গ্রহণ করতে পারতো না, অর্থাৎ মাইক হইয়া দিতে ফোলার দ্বারে আইছে, আমার ফোলা ঘরে নাই, চলে যাইতে। এখন মার দ্বারেও সমন দেওয়া যাইবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? অর্থাৎ তাহলে যোগ্যতা কি? সাবালক হইতে হবে, নাবালকের কাছে সমন জারি করা যাবে না। আমি বুঝাইতে পারতেছি কথাটা? এখন সাবালক বলতে কত বছর বোঝেন আপনারা? দুশ, ওটা তো এইটাই ঝামেলা। আচ্ছা, বারে বারে ভুল করলে তো হবে না এরকম। এইটাই সত্যি যে 18 বছর, 18 বছর পর্যন্ত শিশু। 18 বছর পর্যন্ত কি শিশু? শিশু আইন অনুযায়ী, শিশু আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী 15 বছরের তরুণ কিশোর। 15 বছরে তরুণ কিশোর। তাহলে তরুণের বয়স কত? 15। শিশুর বয়স কত? 18। এগুলো মাথায় রাখতে হবে, নাইলে বিপদ আছে সামনে। তাহলে শিশু কত বছর? পড়াইছি তো 100%, আমার তো মনে আছে। তরুণ কিশোর। আর সমনের ক্ষেত্রে সাবালক সদস্যের বয়স হবে 16। সমনের ক্ষেত্রে শুধু সাবালক সদস্য 18 বছরের ঊর্ধ্বে সবাই, কিন্তু সমনের ক্ষেত্রে সাবালক সদস্যের বয়স হবে 16। সুমন 16। ওর পাশে আমি আর 2-3 পোস্টে নাই বাজা, বুঝছেন? ও কি সকালে আসেন নাই না? এই কারণে এনার্জি অনেক। আসছিলেন? দেখি না এখন, ভাইয়াকে দেখি না আমি। মাথা ঠান্ডা, রিল্যাক্স। তাহলে তরুণের বয়স কত? সমনের। মহিলারা কি সমন গ্রহণ করতে পারবে? বাড়ির মা সমন গ্রহণ করতে পারবে। ফৌজদারি কার্যবিধিতেও বাড়ির মা সমন গ্রহণ করতে পারবে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে পূর্বে ছিল মহিলারা সমন গ্রহণ করতে পারতো না, এখন সমন গ্রহণ করতে পারবে। তাহলে সমন গ্রহণের যোগ্যতা কি? সাবালক হওয়া। আর এই সাবালক কত বছরে আমরা নর্মাল সাবালক পাবো? 16 বছর পর্যন্ত। উপরে যারা আছে সবাই সাবালক, সমনের ক্ষেত্রে শুধু। আর এমনি সাবালক কিন্তু 18 বছরের ঊর্ধ্বে, ন্যাশনাল সাবালক। যাই হোক, এত কিছু আমার বিষয় না। আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেইটা হচ্ছে যে সমন জারি করার তো 4টা পদ্ধতি আমি জানছি। একটা হচ্ছে ব্যক্তিগতভাবে 5-1, বিকল্প পদ্ধতিতে 5-20, তারপর হচ্ছে ডাকযোগে 21 থেকে 30, আর ইমেল ফ্যাক্স 30, 5-30। রিল্যাক্স। এখন এই সমনের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে সমন 30 দিন আর বাধ্যতামূলক 5 দিন। তাহলে একটি মামলা যথাযথভাবে দায়েরের পর কত কার্য দিবসের মধ্যে সমন জারি বাধ্যতামূলক? 5 কার্য দিবস, অর্থাৎ বাধ্যতামূলক 5 দিন, তাই তো? ইয়া বাদ দিয়ে সব 30 সমনের ক্ষেত্রে। এটা টেকনিক, বাধ্যতামূলক 5 দিন, ইহা বাদ দিয়া সব 30। হ্যাঁ, সব 30। বাধ্যতামূলক। তাহলে প্রশ্ন করি, বুঝে যাবেন। করব? প্রশ্নটা হলো যে
বিনা জারিতে সমন ফেরত আসলে কত দিনের মধ্যে সমন জারি বাধ্যতামূলক? 30 দিনের মধ্যে। হ্যাঁ, আর সমন জারি বাধ্যতামূলক, আর বিনা জারি 30, এছাড়া সব 30 দিন। এটা তো বিনা জারি বলছি, জারি বলি নাই, বুঝাইতে পারি নাই কথা। সমন জারি বাধ্যতামূলক কত কার্য দিবসের মধ্যে? 5 দিন মামলা ফাইলিংয়ের পর। এবার বলতেছে বিনা জারিতে ফেরত আসলে কত দিনের মধ্যে বাধ্যতামূলক? 30 দিন, তাই না? আচ্ছা, এখন একটা ঝামেলা আছে সরকারের বিরুদ্ধে মামলার ক্ষেত্রে। সমন সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে 2 মাস পূর্বে নোটিশ দিতে হয়, কিন্তু নোটিশটা দেওয়া বাধ্যতামূলক না। আমি বুঝাইতে পারছি কথাটা? সরকারের বিরুদ্ধে মামলা করতে হলে 2 মাস পূর্বে কি দিতে হবে? নোটিশ দিতে হবে যে আমি আপনার বিরুদ্ধে মামলা করব, আপনি কি পদক্ষেপ নেবেন আমাদেরকে জানান। আপনার ডিপার্টমেন্ট এটা করতেছে, তাই না? আমরা আপনার তখন ডিপার্টমেন্ট যদি সে আপনার হচ্ছে সমনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে, এখানে একটা প্রশ্ন করছে যে এটা সংশোধনী, এগুলো অনেক আগে সংশোধনী হয়েছে, খোঁজখবর রাখতে হবে, এই খোঁজখবরগুলো রাখতে হবে। খোঁজখবর রাখেন না, খোঁজখবর রাখতে হবে। এবং নারী সমন গ্রহণ করতে পারে, এই কথায় একটা বলতে চাইছিলাম যে কে সমন গ্রহণ করতে পারে না, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু কম বয়সী অর্থাৎ নাবালক সদস্য, নাবালক পুরুষ সদস্য, এরা সমন গ্রহণ করতে পারে না। এই একটা ডিসেবিলিটি আছে। আর একজনের ডিসেবিলিটি আছে যিনি সমন গ্রহণ করতে পারবেন না। বাবা, চাকর বাকর তো পরিবারের অংশ না। শুনতে খুব মানবিক, মানে কিন্তু বাস্তবে কি তাকে সম্পত্তির মূল্য দেন? মানুষ পোষ্যপুত্রকে সম্পত্তি দেয় না, আর তো চাকর বাকর, তাই না? তার মানে চাকর বাকর মুখে মুখে যতই বলেন, সে তো চাকর বাকর, ভৃত্য। তাহলে চাকর বাকর পরিবারের সদস্য নয়। যেহেতু চাকর বা ভৃত্য, বাকর শুনলে কেমন খারাপ শোনায়। আচ্ছা, চাকর বা ভৃত্য যেহেতু পরিবারের সদস্য নয়, তাই তিনি সমন গ্রহণ করতে পারবেন না। অর্থাৎ ঘরে একটা লোক ছিল, সে আমার বাড়ির চাকর, হুজুর আছে না, যুক্তি আছে না? ওই সময় আসেন নাই কেন? ওই সময় জারিকারক অফিসার কইতে পারে ওই সময় একটা লোক দেখে আসছি। এ কি বলে, ওই সময় বাড়িতে লোক ছিল, হুজুর উনি তো আমার বাড়িতে চাকর ছিল বা ভৃত্য। ভৃত্যের উপরে আপনি সমন জারি করে আসতে পারেন না। আমি কি বুঝাইতে পারতেছি? তাহলে কার উপরে সমন জারি করা যাবে না? ভৃত্য বা চাকরের উপরে সমন জারি করা যাবে না। যেটা আগে মহিলা ছিল, যেটা আগে, যেহেতু উনি পরিবারের সদস্য নয়। এখন মাথায় রাখতে হবে যে পরিবারের সাবালক সদস্য সমন গ্রহণ করতে পারবে। ওকে, তাহলে ভৃত্য কি আমার পরিবারের সদস্য? চাকর বাকর? রিল্যাক্স, আমি খেয়ে হারাইতেছি যে কথাটা আমি বলতে যাচ্ছি। সমন জারি করবে কে? সমন জারি করবে কে? এমন একটা অফিসে ঢুকাইছেন আমাকে, এটা অনেক কথা। সমন জারি করবে কে? সমন জারিকারক অফিসার। হ্যাঁ, সমন জারি করবে কে বলেন? সমন জারিকারক অফিসার। আবার যার উপর নির্দেশিত হয়। এখন এইটা যার উপর নির্দেশিত হয়, পুলিশের উপরেও নির্দেশিত হইতে পারে, আবার জারিকারক অফিসারের উপরেও নির্দেশিত হইতে পারে। আমি বুঝাইতে পারছি কথাটা? সমন জারি করবে কে বলেন? জারিকারক অফিসার। তাহলে যদি প্রশ্ন করে যে জারিকারক অফিসার কে, সেটা হইতে পারে আদালতের নিযুক্ত ব্যক্তি। আদালতের নিযুক্ত ব্যক্তি হইতে পারে জারিকারক অফিসার, আবার হইতে পারে পুলিশ। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই, এটা বলতে পারতেছি না যে হুলিয়ার সাথে বিকল্প পদ্ধতিতে সমনের একটা সম্পর্ক বলছিলাম, আপনার কে হারায় ফেলতেছি কথা, তাই না? হুলিয়ার সাথে বিকল্প পদ্ধতিতে, তাহলে হুলিয়া আছে কার্যবিধির 87 ধারাতে, ফৌজদারি কার্যবিধির, আর বিকল্প পদ্ধতিতে সমন আছে আদেশ 5 বিধি 20-এ। তাহলে এই দুইটার সাথে সিমিলার কীরকম দেখেন। তা আপনি না আসলে মামলা শুনেনি হবে, এইটা বিকল্প পদ্ধতিতে সমনে বলা হয়। আপনার ঘরে টানাই দিয়ে গেলাম, হুলিয়ার সাথে একটা ডেরা পিটানোর সম্পর্ক আছে, টানাইয়া ঝুলাইয়া লটকানোর একটা সম্পর্ক আছে। আবার বিকল্প পদ্ধতিতে সাথেও কি একটা ডেরা পিটানোর সম্পর্ক আছে, টানাইয়া ঝুলাইয়া লটকাইয়া সম্পর্ক আছে। তাহলে দেওয়ানি মামলা যখন বিবাদীর অনুপস্থিতিতে আপনার হচ্ছে বিচার্য বিষয় গঠন করা হবে, ইস্যু গঠন করা হবে, এইটা তাকে জানাই দেওয়া হবে যে বাজান তুমি যদি 30 দিনের মধ্যে হাজির না হও,
নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিনে, সেক্ষেত্রে তোমার বিরুদ্ধে আমরা বিকল্প পদ্ধতিতে সমন করে দিলাম, তোমার আর আসার দরকার নাই, নাইলে তাড়াতাড়ি আসো। আর হুলিয়াতেও সেম কথা বলবে যে বাদান তুমি যদি হাজির না হও তোমার অনুপস্থিতিতে মামলার বিচার শুরু হবে, সেম কথা না? বিকল্প পদ্ধতিতেও বলছে তোমার অনুপস্থিতিতে মামলার কি হবে, বিচার শুরু হবে। আর এখানেও বলতেছে তোমার পদ্ধতিতে মামলার তুমি হাজির না হইলে তোমার অনুপস্থিতিতে ফৌজদারি মামলার বিচার শুরু হয়ে যাবে। এইটার নাম হচ্ছে হুলিয়া। তাহলে হুলিয়ার ক্ষেত্রেও আসামি যদি হাজির না হয় সেক্ষেত্রে আদালত হুলিয়া জারি করতে পারে। সমনের পর হুলিয়া জারি করে সে একটা পত্রিকায়, দুইটা বাংলা পত্রিকায় আসামিকে হাজির হওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি প্রচার করবে। আমি বুঝাইতে পারছি? আর বিকল্প পদ্ধতিতে সমনেও যদি আপনি পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে বিবাদীকে হাজির হইতে বলেন, সেটাও আপনার বিকল্প পদ্ধতিতে সমনের অন্তর্ভুক্ত হবে। দেওয়ানিতে যদি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে দেয় না অনেকে, বিবাদী বিজ্ঞপ্তি দিয়ে আপনি সমন জারি করেন, সেক্ষেত্রে সেটা কি সমন বলে গণ্য হবে? বিকল্প পদ্ধতিতে। আর আসামির অনুপস্থিতিতে 30 দিনের মধ্যে হাজির হওয়ার জন্য পত্রিকায়, দুইটা বাংলা পত্রিকায় যে বিজ্ঞপ্তি দেওয়া হয় তার নামই কি? হুলিয়া। তাহলে এখানেও পত্রিকা আছে, ওখানেও পত্রিকা আছে। হুলিয়ার ক্ষেত্রে দুইটা বাংলা পত্রিকা বাধ্যতামূলক। তাহলে হুলিয়া জারির ক্ষেত্রে দুইটা বাংলা পত্রিকা। আর সমন জারির ক্ষেত্রে, বিকল্প পদ্ধতিতে সমন জারির ক্ষেত্রে বলা হয়েছে যে পত্রিকায় দেওয়ার দরকার নাই, এমনি টানায় দিলেই হবে। আর কেউ যদি পত্রিকায় দিতে চায় সেক্ষেত্রে তা বিকল্প পদ্ধতিতে সমন জারি হয়েছে বলে গণ্য হবে। রিল্যাক্স। তাহলে আমি ধরে নিচ্ছি সমন আছে কত ধারায়? দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি 68 ধারা। তাহলে সমন আছে, আদেশ কত? দেওয়ানি কার্যবিধি 5 আদেশে আছে, 5 আদেশে সমন আছে। আচ্ছা, হুলিয়া আছে কত ধারাতে? বিকল্প পদ্ধতিতে সমন আছে কত ধারাতে? এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সমনের কথা শেষ হয় না। যত সংখ্যক বিবাদী তত সংখ্যক সমন দেওয়ানি কার্যবিধিতে, দেওয়ানি মামলার ক্ষেত্রে। আমার বিবাদী যদি 15 জন হয়, আমার সমনের কপি হবে কয়টা? যদি 5 জন হয় তাহলে দেওয়ানি সমন হবে যত সংখ্যক বিবাদী তত সংখ্যক সমন। বলেন একবার, যত সংখ্যক বিবাদী তত সংখ্যক সমন। আমার বিবাদী যদি 1 জন হয়, 5 জন, 10 জন, ফৌজদারি সমনের কপি হয় 2টা। ফৌজদারি সমনের কপি হবে কয়টা? 2টা। আর দেওয়ানি সমন যত সংখ্যক বিবাদী তত সংখ্যক সমন। মাথায় থাকবে, দেওয়ানি সমন কয়টা? যত সংখ্যক বিবাদী তত সংখ্যক সমন, মানে যে কয়জন বিবাদী সেই কয়টা সমন। আর ফৌজদারি সমন হবে 2টা। রিল্যাক্স। দেওয়ানি সমনের সাথে আরজির একটা কপি সংযুক্ত করতে হয়, কিন্তু ফৌজদারিতে করতে হয় না। ফৌজদারিতে ওইসব দরকার নেই, আইসা বোঝেন। ফৌজদারিতে কি আদালতে আইসা বোঝেন, আপনাকে আদালতে ডাকছে ফৌজদারি মামলায়, এটা হেলাফেলা করা যাবে না। এরপরই দেখা যাবে যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে, তাই না? এরপর ওয়ারেন্ট না হইলে আপনার বিরুদ্ধে হুলিয়া হয়ে যাবে। এরপর হুলিয়া না হইলে আপনার বিরুদ্ধে ক্রোক হয়ে যাবে। একটার পর একটা ব্যবস্থা আপনার বিরুদ্ধে রাখা হয়েছে ফৌজদারি আদালতে, কোনো সমস্যা নাই। তাহলে আপনাকে ডাকা হয়েছে, আপনাকে আসতে হবে। তাহলে সমন, ফৌজদারি সমন 2টা। এখানে 2টা দেওয়া হয়, জারিকারক অফিসারের কাছে একটা থাকে আর একটা জারি হয়। আমি কি বুঝাইতে পারছি? এখন এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আপনার সমন জারিকারক আদালত কোনটি? সমন জারিকারক আদালত কোনটি? তাহলে আমরা এক কথায় বলতে পারি না রিল্যাক্স। এটা বুঝাইতে গেলে এই বাড়িটা বুঝতে হইবে। এই যে 2টা বাড়ি দেখতেছেন এখানে, দেখেন এইটা, হ্যাঁ, এইটা 2টা জেলা মনে করেন, বর্ডার, 2 জেলায় বর্ডার 2টা বাড়ি। একটা বাড়ি হলো আপনার নারায়ণগঞ্জ, আরেকটা হলো ঢাকা। ওকে, একটা হলো নারায়ণগঞ্জে আর একটা ঢাকায়। বাবা, নারায়ণগঞ্জ আদালত আর ঢাকার আদালত এবার একটু চিন্তা করেন। ওকে, তাহলে আপনার ঢাকার আদালতে মামলা করলে ওইটার নাম হবে মূল আদালত, অরিজিনাল জুরিডিকশন। প্রাথমিক আদালত, অরিজিনাল জুরিডিকশন, যে আদালতে আপনি মামলা করেন। আমি কি বুঝাইতে পারছি?
তাহলে আপনি যদি ঢাকায় মামলা করেন, তাহলে আপনার বিবাদী যদি নারায়ণগঞ্জে থাকে, তাহলে কি জুরিডিকশন চেঞ্জ হয়ে যাচ্ছে না? আমি কি বুঝাইতে পারতেছি জুরিডিকশন জিনিসটা কি? সমনের জুরিডিকশন কিন্তু বুঝতে হবে, নাহলে বিপদ আছে। রিল্যাক্স। মামলা চলতেছে ঢাকায়, আমার বিবাদী জালোঘাটিতে, তাহলে জুরিডিকশন কি চেঞ্জ হইতেছে না? জালোঘাটি জুরিডিকশনে পড়তেছে না? তাহলে এই সকল ক্ষেত্রে খেয়াল করতে হবে, যে আদালত সমন জারি করে তাকে জারিকারক আদালত বলে। আমি মামলা করছি ঢাকায়, আমি সমন পাঠাইছি জালোকাঠি আদালতে, তাহলে জারি করবে কে? ঢাকার আদালত না জারিকারক আদালত? ঝালকাঠির আদালত করবে। তাহলে জারিকারক আদালত হবে যে আদালত সমন জারি করবে। আমি কি বুঝাইতে পারছি? শিওর? তাহলে আমার মামলা করছি আমি যশোরে, আমার আসামি আছে আপনার ঢাকায়, সেক্ষেত্রে আমার জারিকারক আদালত হবে কোনটা? সমনের কপি আমি ঢাকায় পাঠাইছি। বুঝা বলতেছেন? রিল্যাক্স। তাইলে যদি এটা বোঝেন, খেয়াল রাখতে হবে, আমি ব্যক্তিগতভাবে প্রথম সমন পাঠাবো আমার জুরিডিকশনের মধ্যে যদি মামলা হয়। বলেন কি বলছি? ব্যক্তিগতভাবে আমি সমন পাঠাবো যদি আমার জুরিডিকশনের মধ্যে, অর্থাৎ আমার জেলার মধ্যে যদি গ্যাঞ্জামটা লাগে, আমি আর 500 টাকা দিয়ে সাইকেলটা চালাই যাব। বোঝেন না এগুলা? হ্যাঁ, না, এটা দেওয়ানি জুরিডিকশন চিন্তা করি, জমি যেখানে আছে সেইখানে আমি তো সেই জুরিডিকশনে মামলা করছি। তাহলে আমার এলাকার মধ্যে না, তাহলে আমার এলাকার মধ্যে হইলে আমি ব্যক্তিগতভাবে সমন দিছি, দেখতেছি যে যেদিন অফিসার হয় সেদিনই সে কোলায় দৌড়ায়, বাড়তে নাই। যেদিন দেখা যায় যে আমি একটু জারিকারক অফিসাররা আনি, সেই দিনই আদালতের কথা হইলে কি বাড়তে নাই, দৌড় দেয়। তখন আমি বিজ্ঞ আদালতে জানাইছি, হুজুর লোক তো সুবিধার না, এ প্রতিদিনই বাড়িতে থাকে, কিন্তু আপনাকে দেখলে দৌড় দেয়। এর বিরুদ্ধে একটা কি করেন? বিকল্প পদ্ধতিতে সমন জারির ব্যবস্থা করেন। তা আদালত বিকল্প পদ্ধতিতে সমন জারির একটা ব্যবস্থা করছে, টানাইয়া লুটকায়া জারি কইরা তার অনুপস্থিতিতে মামলার বিচার করতে পারবে। কিন্তু বিবাদিত এখন এক জেলায় থাকে, বুঝলাম তার বিরুদ্ধে এটা নির্দেশিত হয়েছে, যদি আলাদা জেলায় থাকে তাহলে এডি কইরা সমন পাঠাবো। আমি কি বুঝাইতে পারছি? বিবাদী যদি আলাদা জেলায় থাকে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কি করব বলেন? এডি করে সমন পাঠাবো। এডি করে সমন পাঠানোর পর ওই জেলায় জারিকারক আদালতে পাঠাবো। ওই জারিকারক আদালত সমন জারি করলে সেটা জারিকারক আদালত বলে গণ্য হবে। রিল্যাক্স। বিবাদী যদি আরেক জেলায় থাকে, আমি এখন ইমেল ফ্যাক্স করে তার বিরুদ্ধে সমন পাঠাবো। একই জুরিডিকশনে, এবং জুরিডিকশন আলাদা চিন্তা না করলে কিন্তু বিপদ। আমি বুঝাইতে পারছি? শিওর? তাহলে সমন নিয়ে অনেক কথা, বুঝতে পারছেন? এইখানে শেষ করাটা কঠিন। তো সমন নিয়ে যেহেতু অনেক কথা বলতেছি, সমন জারিকারক আদালত তো বুঝছেন। তারপর সমন নির্দেশিত হয় কোথা থেকে তো বুঝছেন। সমন কয়ভাবে জারি হবে? 4 ভাবে জারি হবে। দেওয়ানি ফৌজদারি 2 ভাবে জারি হবে। এক জারিকারক অফিসার জারি করতে পারে সমন, আর পুলিশ জারি করতে পারে ফৌজদারি সমন। ওকে, আচ্ছা। এরপর যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সমন কত দিনের মধ্যে জারি বাধ্যতামূলক, বিনা জারিতে ফেরত আসলে ব্যক্তিগতভাবে কত আদেশে সমনের আবেদন করবেন? 5-1-এ। বিকল্প পদ্ধতিতে আবেদন করবেন 5-20-এ করবেন। আচ্ছা, এডি করবেন কততে? 21 থেকে 30। এডি মানে ডাকযোগে প্রেরণ, ডাকযোগ মানে এডি। ওকে, আচ্ছা। এরপর যদি বলে হয় ইমেল বা ফ্যাক্স করবেন কততে? রিল্যাক্স। এখন আবার ঝামেলা আছে। লেখেন 5 সমান। তা তো অবশ্যই 5 সমান। কথা বলেন না প্লিজ। 5 সমান 27 যোগ 31 যোগ 29। ওকে, কি লিখছেন বলেন? আচ্ছা, এবার লেখেন 68 যোগ, এর নিচে লেখেন, নিচে 68 যোগ 87, হ্যাঁ 68 যোগ 75 যোগ 87 যোগ 88। রিল্যাক্স। 27 কোথায় লিখছেন? বিবাদী লেখেন 27-এর নিচে। হ্যাঁ,
লিখেছেন? 27-এর নিচে বিবাদী। আচ্ছা, 31-এর নিচে লেখেন বাদী সাক্ষী। বাদী সাক্ষী ছোট করি, হ্যাঁ একদম ছোট করে, ঠিক আছে। বাদী সাক্ষী লিখেছেন? 29 লেখেন বিদেশি আদালত। হ্যাঁ, বিদেশি আদালত। রিল্যাক্স, লেখা হয়েছে। 31 হচ্ছে আপনার, না 31 বাদী প্লাস সাক্ষী, বাদী সাক্ষী। আর 29-এ হচ্ছে বিদেশি আদালত লিখেছি। 68-তে লেখেন সমন। হ্যাঁ, 87-তে হুলিয়া, 75-এ পরোয়ানা, 87-তে হুলিয়া, 88-তে ক্রপ। রিল্যাক্স। কলম রাখেন, কলম রাখতে হবে, নাইলে বুঝাইতে পারবো না। যদি প্রশ্ন করি, প্রশ্নটা বোঝেন, দেওয়ানি না ফৌজদারি হইতে পারে। প্রশ্ন তো বইলা দিবে কটা করে। এখন দেখা যাচ্ছে যে সেট হয় আলাদা। এবার নাকি শুনছি 30 সেট হয়েছে, অর্থাৎ প্রশ্ন এলোমেলো থাকতে পারে। আগের মতো কোনটা দেওয়ানি কোনটা ফৌজদারি নাও পাইতে পারে না, বুঝাইতে পারছি? তাই প্রশ্ন দেখা বুঝতে হবে যে কি হইতেছে। প্রশ্ন করতেছে বিবাদীর প্রতি সমন কত ধারায়? বলেন কত ধারা? 27 ধারা লেখা আছে না বিবাদী? তাহলে প্রশ্ন তো কি ওয়ার্ড, বিবাদীর প্রতি সমন দিবেন কত ধারাতে? 27 ধারায়। এরপর প্রশ্ন করা হচ্ছে সাক্ষীর প্রতি সমন দিবেন কত ধারায়? 31 ধারায়। কোথায় পাইলেন? তাহলে বাদীর প্রতি সমন, বাবা বাদীও সমন খাইতে পারে, মামলা করার পর সে আর খোঁজখবর রাখে না। তাহলে বাদীকে ডাকার জন্য কত দিবেন? 31। সাক্ষীকে ডাকার জন্য কত ধারায় সমন? বিবাদীকে ডাকার জন্য কত ধারায় সমন? সবাইকে 5-1 নিয়ন্ত্রণ করতেছে। রিল্যাক্স। বিদেশি আদালতে সমন দিবেন কত ধারায়? 29 ধারাতে। রিল্যাক্স। তাহলে বাদীর প্রতি কত ধারায় সমন নির্দেশিত হয়? 31 ধারায়। আদেশ কত? 5-1। বিবাদীর প্রতি সমন নির্দেশিত হয় কত ধারায়? কত? 27। সাক্ষীর প্রতি কত? বিদেশি আদালতে আদেশ 5-1। বিকল্প পদ্ধতিতে সমন 5-20। এডি 5-21 থেকে 30। ইমেল মনে রাখতে হবে রাজা, এটা চর্চার বিষয়। মানে চোখ দিয়ে অনুধাবন করে মাথাটাকে ব্যথা করায় লাভ নাই। আপনি বলবেন একটু পরে মাথা ব্যথা করতেছে, অর্থাৎ তাকাইতেই পারতেছেন না আমার দিকে। আমি যা বলি অন্ধের মতো উচ্চারণ করেন, আমার দিকে তাকানোর দরকার নাই, উচ্চারণ করেন। জিহ্বার জড়তা কাটান, এমনি ঠিক হয়ে যাবে এগুলা। জিহ্বার জড়তা কাটান। কান একটা ইন্দ্রিয়, এটা বন্ধ রেখে মনে মনে পড়া যাবে না, জোরে জোরে পড়তে হবে। আমি সমনে আসি, তাই না? তাহলে সমন থেকে যদি আমি একটু পরোয়ানায় যাইতে চাই, কত ধারায় যাব? এই তো দারুণ, 75-এ যাব। পরোয়ানা তো আর দেওয়ানিতে নাই, বোঝা যাইতেছে যে এগুলা ফৌজদারি প্রশ্ন। উলিয়া 87, ক্রোক। তাহলে হুলিয়া কত দিনের জন্য দিবে? 30 দিনের জন্য কিন্তু বলছি। অর্থাৎ এখানে যা আছে সব 30 দিন চিন্তা করতে হবে, শুধু 5 কার্য দিবস বাদ দিয়ে, বাধ্যতামূলক 5 কার্য দিবস বাদ দিয়ে। ওকে, আচ্ছা। এইখানে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সমন যেটা বলছিলাম, সরকারের প্রতি নোটিশ দিতে হবে কতদিন? যদি সরকারকে নোটিশ না দিয়ে কেউ সরকারের বিরুদ্ধে মামলা করে, সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাবে 3 মাস। এখন এইখানে একটা দামি প্রশ্ন তৈরি হয়, প্রশ্নটা বলি। দেখেন, একটা মামলা প্রসিডিং যদি চিন্তা করেন, মামলা ফাইলিং হয়। মামলা ফাইলিং হয় আদেশ 4-এ, ধারা 26-এ দেওয়ানি কার্যবিধি। মামলা ফাইলিং হওয়ার পর মামলা একটা নাম্বার পড়ে, নেজারত বিভাগ এই নাম্বারটা দেয়, কাগজপত্র চেক করে যে ঠিক আছে কি না। হ্যাঁ, মোকদ্দমার নাম্বার দেয় একটা। নাম্বার দেওয়ার সাথে সাথে ওইটা রেগুলার মামলায় রূপান্তরিত হয়ে যায়। যখন ওইটা রেগুলার মামলায় রূপান্তরিত হবে, তখন 5 কার্য দিবসের মধ্যে সমন দেওয়া, আমরা ওই দিনই পাঠায় দিই সমন। যেদিন মামলা ফাইলিং করি ওই দিনই কী করি? পাঠায় দিই। পাঠায় দেওয়ার পরে এই মামলাটায় আমি মনে করতেছি, এতক্ষণ তো শুনলাম বিবাদী পালায়া যাইতেছে, এই করে। বিবাদী সাহসী হইতে পারে না? পারে না? তার ছেলে ব্যারিস্টার, আছে না কিছু লোক বিবাদী,
তার ফোলারে সে পড়াইছে, এই জমি জমা খাওয়ার জন্য সে পড়াইছে, তার তো আলাদা ব্যাপার, সে আদালতে হাজির হয়ে গেছে মনে করতে হবে। অর্থাৎ সমন পাওয়ার পর আদালতে হাজির হলে লিখিত জবাব দিতে হয়, রিটেন স্টেটমেন্ট দিতে হয়। তাহলে সমন যখন জারি হয়ে যাবে তখন বাদী যদি আসে, 30 দিনের মধ্যে তো তাকে আসতে বলছে যে বাজান আসে, সেক্ষেত্রে সে যদি আসে সেক্ষেত্রে সে সমন জারি হওয়ার থেকে 30 দিনের মধ্যে লিখিত জবাব চিন্তা করতে হবে। সমন যথাযথভাবে জারির পর 30 কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। বিভিন্ন বইয়ে এটা 60 দিন থাকতে পারে, ভুল থাকতে পারে, যাদের পুরনো বই আছে। এটাও সংশোধনী আসছে 2009-এ, এই বুথ কিন্তু মাথা থেকে যাচ্ছে না পোলাপাইনের, এটাও সংশোধনী আসছে। আগে ছিল 60 দিন, এখন হয়েছে কত? 30 দিন। এবং দেওয়ানিতে একটা কথা মাথায় রাখতে হবে, যখনই দিনক্ষণের হিসাব করতেছি তখন দিন এবং কার্যদিবসের থেকে কার্যদিবসকে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থাৎ 30 দিন আছে, 30 কার্যদিবস আছে, দাগাইবেন কোনটা? রিল্যাক্স রিল্যাক্স। তাহলে লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ কতদিন সময় পাবেন? 30 কার্যদিবস বা 30 দিন। একটা সরকারি প্রশ্ন আসছে, দুঃখজনক এগুলা সরকারি প্রশ্নটা আসছে এবং অনেক বইয়েও এখনও ভুল পাচ্ছে, এটাও দুঃখজনক, যে সমন জারির পর সর্বোচ্চ কতদিনের মধ্যে লিখিত জবাব দিতে হয়? ক রিল্যাক্স, ক 60 দিন, খ 30 দিন, গ 30 কার্যদিবস, ঘ 90 দিন। 30 সরকারি প্রশ্ন, এটা সরকারি প্রশ্ন। কেন 30 দিন দাগাইলাম না কার্যদিবস দাগাইলাম? আপনারা স্মার্ট, আপনারা নতুন যুগের লোকজন, এই কারণে খবর রাখেন। অনেক বইয়ের মধ্যে এটা 60 দিন আছে সর্বোচ্চ দেখা, তারা কিন্তু খবরই রাখতেছে না যে 2009 সালে এখানে একটা সংশোধনী আসছে। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? আবার তাদের যুক্তি কি মিয়া, এখানে যদি দিন চাইলে দিন কার্যদিবস আছে দেখা 30 কার্যদিবস হয়, দিন চাইলে 60 দিনই দাগাইতাম। আবার তারা যুক্তিও দেখায়, আমি অনেকের ভিডিও দেখেছি, আমি অবাক হয়ে যাই যেগুলো কি বলে। ওর কথা কি বুঝতে পারতেছেন? এখানে কিন্তু 60 দিন কোনোভাবেই দাগানো যাবে না, একটা সংশোধনী আসছে 2009। তাহলে এইটা সর্বোচ্চ চাইলে কার্যদিবস মনে করব। তাহলে লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ কতদিন? 30 দিন। অপশনে যদি কার্যদিবস থাকে, কার্যদিবস প্রাধান্য পাবে, তাই তো? এখন প্রশ্ন করতেছে, দেখেন এর সাথে আরও অতিরিক্ত 30 দিন সময় পাওয়া যাবে, খেয়াল করেন। অর্থাৎ 30 দিনে যদি কাজ না হয়, এর জন্য আরও অতিরিক্ত 30 দিন সময় পাওয়া যাবে। ওকে সকালবেলা আসছিল, এত এনার্জি পায় কই? তাহলে তারপরও কি 60 দিন বলবো এই 30 দিন যোগ করে? না, কখনোই এগুলা যোগ হবে না। আমি এর আগে গলা ফাটায় মরে যাইতেছি। এবার 2023 সালে যে প্রশ্নগুলা হয়েছে এর মধ্যে যদি ওই যে মধ্যস্থতা করার জন্য 90 দিন অনেকের বইয়ে আছে, আমি বারবার মনে হয় গলাবাজি করছি যে এটা 60 দিন হবে, কোনো দিন 90 দিন হইতে পারে না। অপশনে যদি 90 দিন থাকতো এবার 24 সালের প্রশ্নে, তাহলে কিন্তু ভুগতো অনেকে। অপশনে 90 দিন ছিলই না, 60 দিন ছিল। আমি বুঝাইতে পারছি কথাটা? এরকম আমি যেগুলো বলতেছি আমি কিন্তু খুব সুস্থ মস্তিষ্কে বলতেছি, আমাকে ফলো করতে হবে, যে যাই বলুক না কেন। বুঝাইতে পারছি? তাহলে লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ 60 দিন না 30 দিন? ওই 30 দিন কি যোগ করব? কোনো জায়গায় যোগ করব না, আমরা কোনো জায়গায় যোগ করে আসবো না। আমি বুঝাইতে পারছি? তাহলে খেয়াল করেন, ভুল এটা আমি জানি আছে, ভুল আছে। তাহলে রিল্যাক্স। তাহলে সমন কত দিনের মধ্যে জারি বাধ্যতামূলক? একদম জবাই দেব, কথা বুঝতে হবে। বিনা জারিতে ফেরত আসলে কতদিন? 30 দিন। তাহলে সমন পাওয়ার পর লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাবো কতদিন? এর জন্য আরও অতিরিক্ত কতদিন সময় পাবে? এই কথাটা বলতেছি এই কারণে যে সরকারকে নিয়ে টেনশনে আছি। সরকারের বিরুদ্ধে নোটিশ দিবেন যদি তার বিরুদ্ধে মামলা করতে চান 2 মাসের জন্য, যে আপনি কি একটা ব্যবস্থা নেন। সরকার যদি দেখেন 2 মাস পর কোনো ব্যবস্থা নেয় নাই, সেক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করেন, সেক্ষেত্রে সরকার লিখিত জবাব দিবে 1 মাসের মধ্যে। আর সরকারকে যদি নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে মামলা করেন, সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাবে 3 মাস। আমি কি বুঝাইতে পারছি? শিওর? তাহলে কথাটা এরকম দাঁড়ায় না, দেখেন তো। নোটিশ ছাড়া সরকারের বিরুদ্ধে মামলা করলে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সর্বোচ্চ কতদিন সময় পাবে? 3 মাস বা 90 দিন।
আর নোটিশ দিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করলে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য কতদিন সময় পাবে? 1 মাস। আর সরকারকে নোটিশ দিলে কতদিনের মধ্যে মামলা করা যাবে না? 2 মাস, অর্থাৎ নোটিশের বয়স 2 মাস। বুঝাইতে পারি নাই? শিওর? সরকার তো বোঝেন। তাহলে সরকারের, আমি একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা করতে চাচ্ছি, তা ডিপার্টমেন্টাল মামলাগুলো করতে গেলে আগে তাদের অফিসে জানাইতে হয় যে বস আপনার লোকগুলা ভালো না, যারা উচ্চপদস্থ আছে তাদেরকে জানাইতে হয় যে আপনার লোকগুলার একটু হুঁশিয়ারে রাখেন, নাহলে কিন্তু কি মামলা করে দেব। কারণ দর্শানোর একটা নোটিশ দিবেন আপনি, তা কারণ দর্শানোর নোটিশ দিলেন, এই নোটিশের বয়স হচ্ছে 2 মাস। যখনই আপনি নোটিশ প্রদান করলেন এই 2 মাসের মধ্যে কিন্তু আর মামলা করবেন না। আমি কি বুঝাইতে পারছি? এই 2 মাস পরে আপনি মামলা করলে সরকার 1 মাস সময় পাবে লিখিত জবাব দেওয়ার জন্য। রিল্যাক্স। আর যদি আপনি এই নোটিশটা না দেন সেক্ষেত্রে সরকার লিখিত জবাব দেওয়ার জন্য সময় পাবে 3 মাস। অর্থাৎ আমরা জানি না নোটিশ দিলি হয়ে যেতে মামলা করাই লাগতো না, 3 মাস সময় দেন, ব্যবস্থা নিচ্ছি। আমি কি বুঝাইতে পারছি কথাটা? শিওর? তাহলে লিখিত জবাব কত দিনের মধ্যে দিবেন? 30 দিন। এর জন্য অতিরিক্ত সময় পাবেন। বিনা দাঁড়িতে সমন ফেরত আসলে বাবা ঘুরায় পেঁচায় এই সরকার আর ওই 5 দিন হিসাব যদি মাথায় রাখেন, সব 30 দিন পরে না মোটামুটি। এইটা আমি পড়াইতেই চাই না আজকে, এগুলা এমনি কোথা থেকে জানি নিয়ে আসছেন আপনারা। আমার এখানে কিচ্ছু লেখা নাই, এগুলাই দেখেন কিচ্ছু নাই, কোথা থেকে কি পড়াইতে আসছে আল্লাহ জানে। যাই হোক, আমার এটা টপিকস ছিল না আজকে। তারপরও পরোয়ানা, বিনা পরোয়ানা, গ্রেপ্তার, এর সাথে সমনটা জড়িত। তাহলে প্রথমেই যদি দেখবেন আপনি সিআর মামলা যদি করতে যায় কেউ, অর্থাৎ পুলিশ মামলা নেয় নাই, পুলিশ মামলা নিতে বাধ্য, তারপরও সে নেয় না। এখন আমি তো গরিব, আমি তো অসহায়, আমি কি পুলিশের সাথে লইরা পারবো না। পুলিশের সাথে লড়তে যায় কিন্তু অনেকে নাই হয়ে গেছে। দেখা গেছে যে তাদের পাওয়ারের সাথে কোনোভাবেই সম্ভব না, তাদের কিন্তু কিছু কিছু ধারায় মারাত্মক পাওয়ার দেওয়া হয়েছে। তাহলে আমি তার সাথে না বাজায়া, কারণ তার ডিপার্টমেন্টের অনেক ব্যাপার থাকে, সে মামলা নিবে কি নিবে না এটা সে নির্ধারণ করবে। ধরলাম সে নিল না, আমি আদালতের কাছে মামলা করতে গেলাম, আমি ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করতে গেলাম, সেক্ষেত্রে আইনজীবী লাগবে একজন, না নিলেও পারেন, একা একা গেলেন মনে করলাম। মামলাটা যদি থানায় না নেয় সেক্ষেত্রে মামলাটা কি সিআর মামলা হয় না? সিআর মামলা করতে গেছেন, ম্যাজিস্ট্রেট দেখতেছে এইটা অপরাধ আমলে নেওয়ার মতো, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিয়মিত সিআর মামলা আকারে রুজু করতে বলতে পারেন পুলিশকে। আমি বুঝাইতে পারছি কথাটা? আবার নিজেও সে আমলে নিতে পারেন। সে যদি পুলিশকে নিয়মিত মামলা আকারে রুজু করতে বলেন সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 156(3) বলবেন। যদি নিয়মিত মামলা রুজু করতে বলে সেক্ষেত্রে ধরেন 200 ধারায়, আরও ইজি করে বলি, 200 ধারাতে একজন ফরিয়াদি ম্যাজিস্ট্রেটের কাছে যায় বলতেছে যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে হুজুর আপনার নিকট হাজির হইয়া জবানবন্দি দিলাম, আমারে কেউ প্রভাবিত করে নাই হুজুর।